পশ্চিমবঙ্গের মাওবাদী অঞ্চলে বিধানসভার দ্বিতীয় পর্বের ভোট গ্রহণে বিচ্ছিন্ন সংঘর্ষ। আসামের 61টি আসনেও চলছে ভোট। ইয়েমেনে যুদ্ধবিরতি শুরুর পরেও বিদ্রোহী বাহিনী ও সৌদি জোটের মধ্যে সংঘর্ষ ব্যাহত। নিহত 20। 18 এপ্রিল নতুন করে শান্তি আলোচনা শুরু। সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আল নুসরা ফ্রন্টের 19 জঙ্গি নিহত। আলেপ্পো পুনর্দখলে শিগগিরই সর্বাত্মক অভিযান শুরু হবে দাবি প্রধানমন্ত্রীর। এবং গ্রিস মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। ইউরোপে আশ্রয় প্রত্যাশীদের বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান ফ্রান্সের। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মাওবাদী অঞ্চলের প্রথম দফার দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে। তীব্র দাবদাহ উপেক্ষা করে বাঁকুড়া, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের 31টি বিধানসভা আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আসামের 61টি আসনেও বিধানসভা নির্বাচন চলছে। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 45 ডিগ্রি সেলসিয়াসের গরম সহ্য করেই সোমবার সকাল থেকে বাঁকুড়া, বর্ধমান আর পশ্চিম মেদিনীপুরের ভোট কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। সেখানকার ভোট কেন্দ্রগুলোতে নারী পুরুষের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। ভোট শুরুর পরপরই জামুরিয়া, চন্দ্রকোনা, রানীগঞ্জ, কুলটি এবং সোনামুখীতে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। বর্ধমানের জামুরিয়ায় একটি ভোট কেন্দ্র থেকে কয়েক বস্তা তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এ সময় বোমা উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল এবং বামফ্রন্টের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সবং কেন্দ্রে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। কোনো নিরাপত্তা নেই। আমরা কাল থেকে অনেকবারই আমরা রিপোর্ট করেছি, যা যা ঘটনা ঘটছে বলেছি। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন যা যা বলেছিলেন আমরা বাস্তবে তার কোনো মিল দেখতে পাচ্ছি না। এদিন মাওবাদী অধ্যুষিত বাঁকুড়া, বর্ধমান আর পশ্চিম মেদিনীপুরের 11,95,322 জন ভোটার 8,465টি ভোট কেন্দ্রে ভোটের মাধ্যমে 163 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী রাজ্য সিপিআইএম এর সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রাক্তন মন্ত্রী ও রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানস ভূঁইয়া, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী অন্যতম। পশ্চিমবঙ্গ ছাড়াও সোমবার আসাম রাজ্যের 61টি বিধানসভা আসনে চলছে ভোট গ্রহণ। এদিন রাজধানী গৌহাটি এবং দক্ষিণ আসামের বিস্তীর্ণ এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সময় সংবাদ, কলকাতা। ইয়েমেনে যুদ্ধবিরতি শুরুর পরপরই বিদ্রোহী বাহিনী তাইজ শহরের আবাসিক এলাকা ও সেনাঘাঁটিতে গোলা নিক্ষেপ করেছে বলে জানায় স্থানীয়রা। বিদ্রোহী বাহিনীর মতো সৌদি জোটও তাইজ ও রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তে সরকারি বাহিনীর সঙ্গে হাউথি বিদ্রোহীদের সংঘর্ষে 20 জন নিহত হয়। গত মাসে জাতিসংঘের মধ্যস্থতায় 10 এপ্রিল মধ্যরাত থেকে ইয়েমেনের সংঘর্ষ বন্ধ রাখতে সব পক্ষ সম্মত হয়। আগামী 18 এপ্রিল থেকে বিবাদমান পক্ষগুলোর মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। রোববার মধ্যরাত থেকে ইয়েমেনে যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তা কতটুকু কার্যকর হচ্ছে তা নিয়ে সংশয় জানিয়েছে স্থানীয় লোকজন। চতুর্থবারের মতো শুরু হওয়া এই যুদ্ধবিরতি নিয়ে কেউ কেউ আশার কথা শোনালেও হতাশা জানিয়েছেন অনেকেই। আমি মনে করি যুদ্ধবিরতি সফল হবে, তবে এটা নির্ভর করছে সব পক্ষের সদিচ্ছার উপর। তারা যদি দেশের মানুষের কথা ভাবে তাহলে তারা এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা করবে। যুদ্ধ যদি চলতেই থাকে তবে আর এ দেশের কোনো অস্তিত্ব থাকবে না। আগেরবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে হাউথি বিদ্রোহীরা। তাইজে এখনো বোমা পড়ছে, আমাদের দিকে গোলা নিক্ষেপ করা হচ্ছে। এই অবস্থায় আমরা কিভাবে আশা করব যুদ্ধবিরতি টিকে থাকবে? যুদ্ধবিরতি নিয়ে ইয়েমেনবাসীর এই সংশয়কে উড়িয়ে দেওয়ার মতো নয়। অস্ত্রবিরতি শুরুর পরপরই তাইজে বিদ্রোহী বাহিনী আবাসিক এলাকা ও সেনাঘাঁটিতে গোলা নিক্ষেপ করেছে বলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা জানিয়েছেন। যদিও ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা যুদ্ধবিরতি মেনে চলবে বলে কথা দিয়েছিল। অস্ত্রবিরতি কার্যকরের আগ মুহূর্তেও সরকারি বাহিনীর সঙ্গে হাউথি বিদ্রোহীদের সংঘর্ষে 20 জন নিহত হয়। রোববার বায়দা প্রদেশের আল সাওয়াদিয়া ও আল জাহের শহরে দুপক্ষ ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইয়েমেনের পক্ষ থেকে বলা হয়, যদি প্রমাণ হয় উদ্দেশ্যমূলকভাবে বিদ্রোহীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তাহলে সরকারের পক্ষ থেকেও এর শোধ নেওয়া হবে। এর আগে ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটও এই বলে হুঁশিয়ার করেছিল যে যুদ্ধবিরতি মেনে চলার কথা বলে বিদ্রোহীরা হামলা অব্যাহত রাখলে তার পাল্টা জবাব দেওয়া হবে। শুধু হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত থাকেনি তারা। যুদ্ধবিরতি শুরুর 2 ঘন্টা পরই তাইজ ও সানায় বিমান হামলা চালায় সৌদি জোট। ইয়েমেনের অনলাইন পত্রিকা আল মাসিরাহ ওয়েবসাইট এ খবর জানিয়েছে। এ অবস্থায় আগামী 18 এপ্রিল থেকে কুয়েতে ইয়েমেনের বিবদমান পক্ষগুলোকে নিয়ে নতুন করে যে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে তার ফলাফল নিয়ে দেখা দিয়েছে সংশয়। গত বছর ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। পরে হাদি সৌদি আরব পালিয়ে যান। হাদিকে সমর্থন দিয়ে হাউথি বিদ্রোহীদের উচ্ছেদে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। ইয়েমেনে গত 1 বছরের সহিংসতায় 6200 মানুষ প্রাণ হারিয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আল নুসরা ফ্রন্টের অন্তত 19 জঙ্গি নিহত হয়েছে। শহরটিতে সরকারি বাহিনী ক্রমেই অগ্রসর হচ্ছে জানিয়ে আইএসের কাছ থেকে তা পুনর্দখলে শিগগিরই সর্বাত্মক অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সিরীয় প্রধানমন্ত্রী ওয়ায়েল নাদের হালকে। এদিকে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় নাসেরিয়া শহরে বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি করেছে সরকারি বাহিনী। জেনেভায় সিরিয়ার শান্তি আলোচনাকে সামনে রেখে দামেস্ক সফরে গেছেন জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডে মিস্তুরা। রোববার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় খালিদিয়া শহরে কয়েকটি বিদ্রোহী গ্রুপের সঙ্গে সরকারি বাহিনীকে তুমুল লড়াই করতে দেখা যায়। এদিন সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে আলেপ্পোতে আল কায়েদা সমর্থিত আল নুসরা ফ্রন্টের অন্তত 19 জঙ্গি নিহত হয় বলে জানায় সামরিক বাহিনী। পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে আইএসের বেশ কিছু অবস্থান লক্ষ্য করে মার্কিন বিমান থেকেও হামলা চালাতে দেখা গেছে। এই অবস্থায় সিরীয় প্রধানমন্ত্রী ওয়ায়েল আল হালকি জানান, আইএসের কাছ থেকে আলেপ্পো পুনর্দখলে নিতে রাশিয়ার সহায়তায় প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী। যেসব বিদ্রোহী দল শান্তি আলোচনায় অংশ নেয়নি তাদের বিরুদ্ধেও সরকারি বাহিনী অভিযান চালাবে বলে রোববার রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানান সিরীয় প্রধানমন্ত্রী। এর মধ্যেই দক্ষিণ পূর্বাঞ্চলীয় নাসিরিয়া শহরে বিদ্রোহীদের সঙ্গে চুক্তি করেছে সরকারি বাহিনী। রুশ সমন্বয়কারীদের উপস্থিতিতে শুক্রবার এই চুক্তি সই হয় বলে জানায় রয়টার্স। এই চুক্তির কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে বলে জানান সমন্বয়কারী দলের প্রধান। যুদ্ধরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে সংঘাত বন্ধের মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এ চুক্তি অনুযায়ী দুপক্ষকেই যুদ্ধবিরতি মেনে চলতে হবে। চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারি বাহিনীকে সহায়তা করতেই এই চুক্তি বলে জানিয়েছেন বিদ্রোহীদের প্রতিনিধি। আমাদের লড়াইও চরমপন্থীদের বিরুদ্ধে, তাদের জন্য আমাদের অস্ত্র এখনো তৈরি। এই চুক্তির আওতায় সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই বন্ধের পাশাপাশি আমরা তাদের সহায়তা করে যাব। এদিকে সিরিয়ার প্রধান বিরোধীদের জোট এইচএনসির সঙ্গে সরকারের শান্তি আলোচনাকে সামনে রেখে রোববার সন্ধ্যায় দামেস্কে পৌঁছান জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেমের সঙ্গে বৈঠক করবেন। আগামী বুধবার জেনেভায় শুরু হতে যাওয়া 3য় দফা শান্তি আলোচনায় সিরিয়ায় রাজনৈতিক অবস্থার পরিবর্তনকে প্রধান আলোচ্যসূচি ধরা হয়েছে। এ ব্যাপারে সিরীয় সরকারের পাশাপাশি ইরানের অবস্থান জানতে মিস্তুরার তেহরান সফরে যাওয়ারও কথা রয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। গত বছর অগাস্টে দখলে নেয়ার পর সিরিয়ার আল কারিয়াতাইন শহরের প্রায় 21 অর্থোডক্স খ্রিস্টান নাগরিককে হত্যা করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। এখনো 5 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সিরিয়ান খ্রিস্টান অর্থোডক্স চার্চ। গত সপ্তাহে সিরিয়ার সরকারি বাহিনী আল কারিয়াতাইন শহর পুনরায় দখলে নেয়। সিরিয়ার খ্রিস্টান অর্থোডক্স চার্চের প্রধান বিবিসিকে জানিয়েছেন প্রায় 300 খ্রিস্টান নাগরিকের এই শহরে বসবাস। তারা আরও জানান, যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে নারীও রয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজদেরও হত্যা করা হয়েছে। এদিকে সরকারি বাহিনীর পুনর্দখলের পর পাশের পালমিরা শহর থেকে কয়েক হাজার অধিবাসী আল কারিয়াতাইনে তাদের বাসস্থানে ফিরে এসেছে। ইরাকের পশ্চিমাঞ্চলের রামাদি শহর জঙ্গি সংগঠন আইএসের কাছ থেকে পুনর্দখলের পর সেখানে ফিরতে শুরু করেছে পালিয়ে যাওয়া হাজার হাজার পরিবার। গত বছরের ডিসেম্বর মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় রামাদি পুনর্দখল করে ইরাকি সেনাবাহিনী। শহর পুনর্দখল ও জঙ্গিদের পেতে রাখা প্রায় 5000 বোমা সরানোর পর এ পর্যন্ত অন্তত 12,500 পরিবার এলাকায় ফিরে এসেছে বলে জানিয়েছেন রামাদির এক পুলিশ কর্মকর্তা। গত বছরের মে মাসে রামাদি শহর দখল করে নেয় আইএস। এরপর প্রায় 30 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে জাতিসংঘ।
আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ইসরায়েলের গাজা আগ্রাসনের নিন্দা জানালেন স্যান্ডার্স। নিউ ইয়র্কে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের জোর প্রচারণা। গ্রিস ম্যাসেডোনিয়া সীমান্তের ইদোমেনি শিবিরে আটকে পড়া শরণার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ম্যাসেডোনীয় পুলিশের ছোড়া টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয় শতাধিক শরণার্থী। ম্যাসেডোনিয়া পুলিশের এই ধরনের আচরণের নিন্দা জানিয়েছে গ্রিস। এদিকে প্রকৃত শরণার্থীরা ইউরোপে আশ্রয় চাইলে তাদের বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী হার্লেম ডিজার। রোববার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় গ্রিস মেসিডোনিয়ার সীমান্ত এলাকা। গ্রিসের ইদোমেনি শিবিরে আটকে থাকা শরণার্থীরা মেসিডোনীয় পুলিশের কাছে সীমান্ত খুলে দেওয়ার দাবি জানানোর পর পুলিশ অস্বীকৃতি জানালে সীমান্ত অতিক্রমের জন্য বেড়া ভেঙে ফেলার চেষ্টা করে শত শত বিক্ষুব্ধ শরণার্থী। সীমান্ত অতিক্রমের জন্য শরণার্থীদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে তারা। পরে তাদের হঠাৎই টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয় শতাধিক শরণার্থী। পরে সংঘর্ষে আহত 200-র বেশি শরণার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে দাতব্য চিকিৎসা সংস্থা মেডিসিনস সান ফ্রন্টিয়ার্স MSF। কয়েক সপ্তাহের টানা বিক্ষোভের পর ধৈর্যহারা হয়ে এ পদক্ষেপ নেয় শত শত শরণার্থী। আজ আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। গ্রিসে থাকলেও আমাদের মরতে হবে, তার চেয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে মরা ভালো। ইইউ এর মিথ্যা প্রতিশ্রুতি যথেষ্ট হয়েছে, এখন এটাই আমাদের শেষ ভরসা। শরণার্থীদের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে মেসিডোনিয়ার পুলিশের এ ধরনের পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে গ্রিস। শরণার্থীদের উপর এ ধরনের হামলা কতটা অমানবিক মেসিডোনিয়া কর্তৃপক্ষের তা বোঝা উচিত। পাশাপাশি আমরা শরণার্থীদেরও বলবো, তাদের মধ্যে যেসব অপরাধপ্রবণ মানুষ লুকিয়ে আছে তাদের কথা শুনে যেন হঠকারী পদক্ষেপ না নেয়। তাদের বুঝতে হবে সীমান্ত বন্ধ। শরণার্থীদের প্রতি সমর্থন জানিয়েছে গ্রিসের সাধারণ মানুষও। বন্দরনগরী পিরায়ুসে এক বিক্ষোভ সমাবেশে শরণার্থী সমস্যার জন্য পশ্চিমা দেশগুলোই দায়ী বলে অভিযোগ করে তারা। বলকান রুট বন্ধের নিন্দা জানিয়ে শরণার্থী ফেরত পাঠানোর ইইউ সিদ্ধান্তেরও বিরোধিতা করে তারা। এর আগে গ্রিসের এথেন্সের একটি নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন 3টি ইইউ রাষ্ট্রের মন্ত্রীরা। এ সময় তারা জীবনের ঝুঁকি না নিয়ে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে শরণার্থীদের অগ্রসর হওয়ার আহ্বান জানান। যারা সত্যিই যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে এসেছে সেই শরণার্থীদের ইউরোপে আশ্রয় দেওয়া হবে, তবে তা হবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তুরস্ক থেকে 200 শরণার্থীকে ইউরোপে নেওয়া হবে। এরই মধ্যে জার্মানিতে বহু শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। চলতি বছর এ পর্যন্ত 1,52,000-এর বেশি শরণার্থী জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে তুরস্ক ও গ্রিস হয়ে ইউরোপ পৌঁছেছে। এমন যাত্রায় নৌকা ডুবে মৃত্যু হয়েছে অন্তত 366 জনের। শিরিন আক্তার, সময় সংবাদ। তুরস্কে আশ্রয় নেওয়া দাভুদ পরিবার প্রায় 1.5 বছর ধরে খুঁজছে তাদের হারিয়ে যাওয়া মেয়েকে। খেলতে গিয়ে শরণার্থী শিবির থেকে হারিয়ে যায় ছোট বোতুল। তুরস্কে আশ্রয় নেওয়া অভিবাসী ও শরণার্থীদের এখন নতুন আতঙ্ক, শিশু নিখোঁজ। দর্শক, এ নিয়ে একটি রিপোর্ট থাকছে আন্তর্জাতিক সময় শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ান্তেপে এক সিরীয় সাংবাদিককে গুলি করা হয়েছে। ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানায়, রোববার প্রদেশের দেইর মিসেম অঞ্চলে মোহাম্মদ জাহির আল শারকাত নামে ওই সাংবাদিককে মুখোশধারী এক হামলাকারী খুব কাছ থেকে মাথায় গুলি করে। তিনি আইএস বিরোধী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। ঘটনাস্থলের পাশের একটি দোকানের ভিডিও ফুটেজে এই দৃশ্য ধরা পড়ার পর বিষয়টির তদন্ত শুরু করেছে তুর্কি পুলিশ। ভিডিও ফুটেজে গুলি করে দ্রুত হামলাকারীকে পালিয়ে যেতে দেখা যায়। আহত সাংবাদিককে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। দর্শক, আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে দেশের একটি খবর। আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল। শুভ নববর্ষ। নিশ্চয় আছে, আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল।
এই দলটির যাত্রাই শুরু হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মুক্তির জন্য। এই দলটির যাত্রা শুরু হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা সহ এই বাংলাদেশের যা কিছু অর্জন সবই হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, আমাদের জাতির পিতার নেতৃত্বে এবং তার পরবর্তী পর্যায়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই বাংলাদেশের সকল উন্নয়ন এবং অগ্রগতি সাধিত হয়েছে। এই ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী 10 এবং 11 জুলাই। আপনারা জানেন যে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বলেছেন, প্রাকৃতিক যদি কোনো দুর্যোগ না হয় তাহলে আমরা আশা করি আগামী 10 এবং 11 জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আমরা এই কাউন্সিল যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে এটা অনুষ্ঠিত করার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই প্রস্তুতি দর্শক, আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করছিলেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি সমর্থকদের সঙ্গে তুর্কি সরকার সমর্থকদের তীব্র সংঘর্ষ হয়েছে। রোববার ফ্রাঙ্কফুর্টে বিশাল এক র্যালি বের করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তুরস্কের সরকার দক্ষিণ পূর্বে কুর্দিদের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। একই দিন পাল্টা সমাবেশে অংশ নেয় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান সমর্থকরাও। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। কুর্দি সমর্থকদের লক্ষ্য করে পটকা নিক্ষেপ করে এরদোয়ান সমর্থকরা। গোটা এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ। ফ্রাঙ্কফুর্ট ছাড়াও সংঘর্ষ ছড়িয়ে পড়ে স্টুটগার্ট, নুনবার্গ, কোলন সহ বিভিন্ন এলাকায়। ইসরায়েলের গাজা আগ্রাসনের নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। রোববার সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইহুদি ধর্মাবলম্বী স্যান্ডার্স। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিকে ঘিরে নিউ ইয়র্ক ও ম্যারিল্যান্ডে জোর প্রচারণা চালাচ্ছেন হিলারি ও স্যান্ডার্স। ডেমোক্র্যাট এই দুই প্রার্থীর মধ্যে চলা সাম্প্রতিক বিতর্ককে ছাপিয়ে রোববারের প্রচারণায় উভয়েই যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ঐক্য গড়ে তুলবেন বলে সমর্থকদের আশ্বাস দেন। এদিন নিউ ইয়র্কে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প প্রচারণা চালিয়েছেন। যুক্তরাষ্ট্রে বিভিন্ন সরকারের সময়ে চলা দুর্নীতি সমালোচনা করে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। রোববার ফক্স নিউজ প্রকাশিত এক জরিপ অনুযায়ী নিউ ইয়র্কে ট্রাম্প 54% সমর্থন নিয়ে ক্রুজের চেয়ে 15 ও জন কেসিকের চেয়ে 32% সমর্থনে এগিয়ে আছেন। অন্যদিকে ডেমোক্র্যাট দলের হিলারির পক্ষে 53 ও স্যান্ডার্সের পক্ষে 37% ভোটারের সমর্থন রয়েছে। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে যথার্থ পরিকল্পনা না থাকাকে ক্ষমতায় থাকাকালীন নিজের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা আরও বলেন, এই 8 বছরের দায়িত্বে এত বড় ভুল আর করেননি তিনি। তবে এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ আরও কয়েকজন ইউরোপীয় নেতাকেও দায়ী করেন ওবামা। ওবামার মতে গাদ্দাফিকে উৎখাতের পর লিবিয়ায় পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যার ফলাফল হিসেবে পরবর্তীতে দুই বিরোধী সরকার ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ফক্স নিউজের ওই অনুষ্ঠানে নিজের সবচেয়ে বড় সাফল্য হিসেবে হেলথ কেয়ার বিল পাশের কথা স্মরণ করেন ওবামা। আইএস ও আল কায়েদার সম্ভাব্য হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে কয়েকটি দেশের বিস্তীর্ণ জলরাশি জুড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেতৃত্বে 30টি দেশে সামরিক মহড়া চলছে। আন্তর্জাতিক বাণিজ্য রুটে এই মহড়ার কিছু অংশ ইরানের আধিপত্য থাকা পারস্য উপসাগরেও চালানো হচ্ছে। সিরিয়ায় বাশার আল আসাদ ও ইয়েমেনে হাউথিদের সহযোগিতার বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এই মহড়া চলছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের ঘাঁটি অবস্থিত, সেখান থেকেই এই মহড়া সমন্বয় করা হচ্ছে। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্যের সঙ্গে মার্কিন নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে এই মহড়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। 1945 সালে মার্কিন বোমা হামলার পর প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাপান সফরে গেছেন জন কেরি। বিশ্বের শিল্পোন্নত 7টি দেশের জোট G7 এর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দিতে সেখানে গেছেন তিনি।
জাপান পৌঁছে সোমবার জি7 এর অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা হিরোশিমায় পরমাণু বোমা হামলায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর নিকটবর্তী হিরোশিমা জাদুঘর পরিদর্শন করেন। এই সফরকালে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাপান সফর করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন কেরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে 1945 সালের 6 আগস্ট মার্কিন বাহিনীর পরমাণু বোমা হামলায় ধ্বংস হয়ে যায় হিরোশিমা শহর। ওই হামলায় নিহত হয় 1,40,000 মানুষ। ব্রাসেলস বোমা হামলায় জড়িত ইসলামিক স্টেট জঙ্গি সদস্যরা ফ্রান্সে আরেকটি বোমা হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে বেলজিয়াম। প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালেহ আবদেসালামকে গ্রেপ্তারের পর তারা এই পরিকল্পনা স্থগিত করে। বেলজিয়ামের সরকারি আইনজীবী জানিয়েছেন, ব্রাসেলস হামলার সাথে জড়িত তৃতীয় সন্দেহভাজন মোহাম্মদ আবরিনি পুলিশি হেফাজতে স্বীকার করেছেন জাভেনতেম বিমানবন্দরে হামলার সাথে তিনি জড়িত ছিলেন। তার সাথে বোমা থাকলেও শেষ মুহূর্তে বোমা বিস্ফোরণ না করে তিনি পালিয়ে গিয়েছিলেন। এদিকে মরক্কো বংশোদ্ভূত 31 বছর বয়সী আবরিনির বিরুদ্ধে শনিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। প্রথমবারের মতো সস্ত্রীক ভারত সফরে ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম। মুম্বাই চলচ্চিত্রাঙ্গনের সৌজন্যে জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন। পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে তার বিদেশি সব অ্যাকাউন্ট এবং কর প্রদানের সব ধরনের তথ্য প্রকাশের জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডেভিড ক্যামেরন কী কারণে বিদেশের ব্যাংকে অর্থ জমা রেখেছেন তার উত্তর তাকে জনগণের কাছে দিতে হবে। তিনি আরো বলেন, পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসায় ডেভিড ক্যামেরনের ওপর ব্রিটিশ জনগণও এখন খুবই ক্ষিপ্ত। সাধারণ জনগণ যেখানে খুবই কষ্ট করে ক্যামেরনের আরোপ করা কর শোধ করছেন, সেখানে তিনি বিদেশি অ্যাকাউন্টে অর্থ জমা রেখে কর ফাঁকি দিচ্ছেন। এ বিষয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে গেল বৃহস্পতিবারই ক্যামেরন দাবি করেন যে পানামা পেপারসে যেই অর্থের কথা বলা হয়েছে তা ক্যামেরনের বাবার। এদিকে আবারও পশ্চিমা গণমাধ্যমে খবর এসেছে পানামা পেপারস ফাঁসের পেছনে পুতিনের সংশ্লিষ্টতা রয়েছে। ভারতের কেরালা রাজ্যের পুত্তিনগান মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই ঘটনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 112 জনে। ভয়াবহ এই দুর্ঘটনার পর মন্দিরে প্রতিযোগিতামূলক আতশবাজি নিষিদ্ধ করেছে সরকার। পুত্তিনগাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ বেশিরভাগই সরিয়ে নেওয়া হলেও সে রাতের দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না নিহতদের স্বজনরা। পুড়ে যাওয়া মন্দিরের এখানে সেখানে এখনো যেন তারা খুঁজে ফিরছেন স্বজনদের। মন্দিরে সেদিন খুব উৎসবমুখর পরিবেশ ছিল। আমি ও আমার ভাইয়ের পরিবার এসেছিলাম। আগুন লাগার সময় আমরা একসাথেই ছিলাম। হঠাৎ আমার ভাইয়ের মাথায় ছাদের একটা বড় পাথর ধসে পড়ল। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডি। তদন্তের অংশ হিসেবে সোমবার পুত্তিনগাল মন্দিরে পৌঁছায় পুলিশের একটি তদন্তকারী দল। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি 5 জনকে আটক করেছে পুলিশ। মন্দিরে আতশবাজি সরবরাহ করেছিল যে প্রতিষ্ঠান, জব্দ করা হয়েছে তাদের 1000 কেজি বিস্ফোরক। আগুনে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ভারত সফররত ব্রিটিশ রাজপুত্র উইলিয়ামও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কেরালার পুত্তিনগাল মন্দিরে ঐতিহ্যের অংশ হিসেবে প্রতি বছর আতশবাজির এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবারের দুর্ঘটনার পর কর্তৃপক্ষ আতশবাজির এই প্রতিযোগিতা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলেও স্থানীয়দের পাশাপাশি অগ্নিকাণ্ডে আহতরাও এর বিরোধিতা করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। এর আগেও কয়েকবার এই প্রতিযোগিতা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েও সফল হতে পারেনি কর্তৃপক্ষ। আফরোজ নিপা, সময় সংবাদ। ভারতের জম্মু ও কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত। জম্মু কাশ্মীরের দোদা জেলায় রোববার এই দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি বাস খাদে পড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহতদের জম্মু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দক্ষিণ পশ্চিম এশিয়ার 4টি দেশে রোববার 6.6 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। দেশগুলো পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান ও ভারতের উত্তরাঞ্চল।
এতে পাকিস্তানের 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয় অন্তত 20 জন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে 282 কিলোমিটার উত্তর পূর্বে। সতর্কতা হিসেবে দিল্লি রেল স্টেশনের সেবা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ বিষয়ক কেন্দ্র ইউরোপীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, উৎপত্তিস্থলের আশপাশের প্রায় 200 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র কম্পন অনুভূত হয়, যা প্রায় 3 মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। গেল বছরের 26 অক্টোবর আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তের হিন্দুকুশ অঞ্চলে 7.5 মাত্রা ভূমিকম্পে 300-এর বেশি মানুষ প্রাণ হারান। ভারতের হায়দ্রাবাদে ট্রেনে করে স্থানান্তরের সময় এয়ার ইন্ডিয়ার A320 মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে গেছে। রোববার হায়দ্রাবাদের বেগুমপেট বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, উড়োজাহাজটিকে ক্রেন দিয়ে স্থানান্তরের সময় হঠাৎ তা ভারসাম্য রাখতে না পেরে কাত হয়ে যায়। পরে তা পুরাতন বিমানবন্দরের সড়কে একটি স্কুলের কাছে দেয়ালের উপর ধসে পড়ে। স্থানটি জনশূন্য থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান কর্মকর্তারা জানান, পুরনো মডেলের এই উড়োজাহাজটিকে বিমানবন্দর থেকে 3 কিলোমিটার দূরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা ছিল। তুরস্কে আশ্রয় নেওয়া অভিবাসী ও শরণার্থীদের এখন নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে শিশু নিখোঁজ। গণমাধ্যম জানায়, তুরস্কে আসার পথে অথবা শরণার্থী শিবির থেকে বহু শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও অধিকাংশের কোনো খবর পাওয়া যায়নি। শরণার্থী শিশুদের সন্ধানে তুরস্ক কর্তৃপক্ষের উদাসীনতা নিয়েও অভিযোগ ওঠে। তুরস্কের ইস্তাম্বুলে আশ্রিত দাভুদ পরিবারও প্রায় 1.5 বছর ধরে খুঁজছে তাদের হারিয়ে যাওয়া মেয়েকে। তুরস্কের ইস্তাম্বুলে 1.5 বছর ধরে বসবাসরত সিরিয়ার দাভুদ পরিবারের সুখ শান্তি ছুটি নিয়েছে অনেক আগে। যুদ্ধের কবল থেকে 5 সন্তানকে বাঁচাতে আলেপ্পো ছেড়ে ইস্তাম্বুলে এসেছেন ঠিকই, কিন্তু শেষ রক্ষা হয়নি। আশ্রয় শিবির থেকেই হারিয়ে যায় তাদের 9 বছর বয়সী মেয়ে বতুল। তাকে আদৌ ফিরে পাবেন কিনা এমন অনিশ্চয়তা তাড়া করে বেড়ায় গোটা পরিবারটিকে। আমি আমার মেয়েকে চাই, এর জন্য যদি সিরিয়ায় ফিরে যেতে হয় তাও যাব, কিন্তু মেয়েকে না পাওয়া পর্যন্ত এক চুলো নড়ব না। 1.5 বছর আগে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় বতুল। এরপর আশেপাশের কোথাও সন্ধান না পেয়ে পুলিশে খবর দেয় দাভুদ পরিবার। তাদের দাবি, বতুলকে কেউ অপহরণ করেছে এবং সে বেঁচে আছে। দীর্ঘদিনেও মেয়েটির সন্ধানে কোনো অগ্রগতি না হওয়ায় পরিবারটি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। সন্তানের অপেক্ষায় আতঙ্কগ্রস্ত এই পরিবারটি শেষমেশ গণমাধ্যমে শরণাপন্ন হয়। তুরস্কের স্থানীয় একটি নিউজ চ্যানেল বিশেষ গুরুত্ব দিয়ে খবরটি প্রচার করলেও কোনো লাভ হয়নি, বরং বোতলকে হারানোর ভয় বাসা বাঁধতে থাকে পরিবারের অন্যান্য সদস্যদের ওপর। তুরস্কে এসেছিলাম পরিবার নিয়ে শান্তিতে থাকার জন্য। এমন কিছু হবে জানলে চিন্তাও করতাম না। আমার ছেলেমেয়েরা এখন বাইরে খেলতে চায় না, ভয় পাই। এ বুঝি তাদেরকে অপহরণ করবে। বিলাল, মাই সন হ্যাজ নাইটমেয়ারস। তুরস্কে আশ্রিত শরণার্থীদের মধ্যে কয়টি শিশু নিখোঁজ রয়েছে তার উপর কোনো জরিপ না হলেও এ সংখ্যা নিহায়াত কম নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক শরণার্থী অধিকার সংস্থা। পরিবার থেকে বিচ্ছিন্ন ও এতিম সিরীয় শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য সংস্থাটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তুরস্কে বর্তমানে যে হারে অভিবাসী প্রবেশ করছে তাদের শৃঙ্খলায় রাখতে বিশেষত শিশুদের নিরাপত্তায় নিয়ম নীতিগুলো ঢেলে সাজানোর পরিকল্পনা করছি। তুরস্কে এখন পর্যন্ত অসংখ্য শিশু রয়েছে যাদের পরিবারের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্তের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি। বোতুলকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হলেও তাকে খুঁজতে হাল ছাড়েননি বাবা আহমেদ তাফুত। মেয়েকে খুঁজে পাবেন এমন আত্মবিশ্বাস থেকে প্রতিটি সাপ্তাহিক ছুটির দিন পোস্টার লাগানোর পাশাপাশি অলিতে গলিতে ছুটে যান তিনি। 1.5 বছরের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে একদিন নিশ্চয়ই কেউ বোতলের খোঁজ দেবে এমন আশায় বুক বেঁধেছেন তিনি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। প্রথমবারের মতো ভারত সফরে গেলেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। রাজপরিবারের সদস্যদের আগমন উপলক্ষে ভারতের সাজসজ্জা। বাচ্চাদের সাথে ক্রিকেট, ফুটবল খেলে উইলিয়াম কেটও বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন সেখানে। তাদের সম্মানে মুম্বাই সিনেমা পাড়ার তারকারাও আয়োজন করেন জাঁকজমকপূর্ণ নৈশভোজের। ব্রিটিশ রাজপুত্রের আগমন উপলক্ষে রোববার মুম্বাইয়ের চলচ্চিত্রাঙ্গনের তারকারা এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করেন। ক্রিকেট তারকা সচিন টেন্ডুলকার থেকে শুরু করে মুম্বাই সিনেমার কিং হিসেবে খ্যাত শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনও এই নৈশভোজে যোগ দেন। আমি আর ক্যাথরিন ভারতের অর্জন দেখে সত্যি মুগ্ধ। এটা বলতেই হবে, যিনি এখন ভারতে আসুন না কেন তাকে মুগ্ধ হতেই হবে।
এর আগে তারা মুম্বাই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর প্রিন্স এবং ডাচেস যান একটি শিশু পুনর্বাসন কেন্দ্রে। সেখানে অনাথ শিশুদের সাথে ফুটবল খেলেন ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী। ব্যাট হাতে বল পেটাতে দেখা যায় ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটনকেও। যুক্তরাজ্যের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে 6 দিনের সফরে এই ব্রিটিশ রাজদম্পতির দিল্লি যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য। এরপর তারা যাবেন আগ্রায় তাজমহল দর্শনে। ভারত সফর শেষে ভুটান যাবেন উইলিয়াম আর্কেট। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। অবসর সময় উপভোগ করতে ভূস্বর্গ কাশ্মীরে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে সেখানেও ক্রিকেট পিছু ছাড়েনি টাইগার দলপতির। দীর্ঘ ক্রিকেট সূচির ক্লান্তি কাটাতে এই সফর, তবু ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্য থেকে যায় মাশরাফির। কাশ্মীরে পথের ধারে ব্যাট বল হাতে কিশোরদের খেলা দেখে মাশরাফি তার ছোট ভাই মুরসালিনকে নিয়ে নেমে পড়েন ক্রিকেট খেলতে। সেখানে গিয়েও যেন তারকা খ্যাতি পিছু ছাড়েনি তার। ভূস্বর্গের অধিবাসীরা তাকে ভালোবাসা দিয়ে বরণ করে নেন, আর মাশরাফিও তাদের আবদার পূরণ করেন সেলফি তুলে। চলতি মাসের 22 তারিখ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেখানে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলবেন মাশরাফি। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পশ্চিমবঙ্গে মাওবাদী অঞ্চলে বিধানসভার দ্বিতীয় পর্বের ভোট গ্রহণে বিচ্ছিন্ন সংঘর্ষ। আসামের 61টি আসনেও চলছে ভোট। ইয়েমেনে যুদ্ধবিরতি শুরুর পরেও বিদ্রোহী বাহিনী ও সৌদি জোটের মধ্যে সংঘর্ষ ব্যাহত, নিহত 20। 18 এপ্রিল নতুন করে শান্তি আলোচনা শুরু। সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আল নুসরা ফ্রন্টের 19 জঙ্গি নিহত। আলেপ্পো পুনর্দখলে শিগগিরই সর্বাত্মক অভিযান শুরু হবে, দাবি প্রধানমন্ত্রী। এবং গ্রিস মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। ইউরোপে আশ্রয় প্রার্থীদের বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান ফ্রান্সের। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।